সেই 70-এর থেকেই কিন্তু আমাদের ভারতবর্ষের ফুটবলটা নিচের দিকে যাওয়া শুরু, কারণ ইন্টারন্যাশনাল সাকসেসটা কমতে শুরু করেছে। ডায়মন্ড সিস্টেমের স্মৃতি কি? অমলদা সেই এক বয়স্ক লোক ধুতি পরে যাচ্ছিল আমাকে ক্রস করে, পাট করে কানটা মুলে দিয়েছে আমাকে। অ্যাকচুয়ালি আমি অমলদাকে বলি ফুটবলের সন্ন্যাসী। আমার ওই তখনকার ইস্টবেঙ্গল মোহনবাগান সাপোর্টার আমার কাছে ভগবান। বাবলুদা আমার কাছে ফুটবল আইডল ছিল একটা সময়। মানে আমি বাবলুদাকে মাঠে খেলাটা আমার কাছে একটা অন্যরকম অনুভূতি, বাবলুদাকে দেখা। তা আমি ওই ঘর থেকে হাওয়াই চটি পরে ময়দানে এসেছিলাম। আমি যখন ক্লাব থেকে বেরোই, যখন খেলা ছেড়ে দিই, তখন আমি এসি গাড়ি করেই বেরিয়েছিলাম। ফিরে দেখা কলকাতা লিগে আজকে আমাদের সঙ্গে আছেন দেবজিৎ ঘোষ। দেবজিতের সঙ্গে আমরা একটু কলকাতা ফুটবলের তাদের সময়ের স্মৃতি রোমন্থন করব। দেবজিৎ ঘোষ, কলকাতা ফুটবল, তুমি তো ময়দান কাঁপানো এক সময়ের ফুটবলার ছিলে, আমি চোখ বন্ধ করলে এখনও সেই সমস্ত দৃশ্য দেখতে পাই। দেবজিৎ ঘোষ, কলকাতা ফুটবল লিগ দেবজিৎ ঘোষের কাছে কিভাবে ধরা আছে স্মৃতিতে? আমার কাছে প্ল্যাটফর্ম। আমি 92-তে ভাতৃসংঘের ট্রায়াল দিয়ে চান্স পেয়েছিলাম। প্রথম বছর একটা ম্যাচও আমি খেলতে পারিনি, সিনিয়ররা খেলেছে। পরের বছর আমার আজও মনে আছে, মহিষাদলের রাজবাড়ির মাঠে একটা টুর্নামেন্ট হয়েছিল, ভাতৃসংঘ টুর্নামেন্ট খেলতে গিয়ে প্রথম আমি ভাতৃর জার্সি পাই। সেদিন থেকে শুরু করেছিলাম। ভাতৃ সে বছর আনবিটেন সুপার, মানে ফার্স্ট ডিভিশন থেকে সুপারে উঠেছিল, আনবিটেন হয়ে চ্যাম্পিয়ন হয়ে উঠেছিলাম আমরা। তারপরের বছর প্রিমিয়ার, তারপরের বছর পেয়ারলেস, তারপরের বছর আমি 3-4 বছরের মধ্যে আমি বড় ক্লাব সই করেছিলাম। এটা আমার কাছে প্ল্যাটফর্ম। এর থেকে বড় প্ল্যাটফর্ম একজন ফুটবলারের কাছে কিছু হতে পারে না। সে যদি ফোকাস থাকে, সে যদি মনে করে যে এটাই আমার সব কিছু, বাবা মার পরে কলকাতা ফুটবলটাই আমার কাছে সব, তাহলে তার কাছে অনেক কিছু। আর যদি কেউ মনে করে যে না আমি খেলতে হয় খেলি, তাহলে তার কাছে কিছু নয়। দেখো, আমরাও খেপ খেলেছি, কারণ আমি বড়লোক বাড়ির ছেলে ছিলাম না। আমি দুবেলা ভাত খেতে পারতাম, বাবা পুলিশে চাকরি করতেন, আমার দুবেলা ভাতটা খেতে পারতাম, ভাতের অভাব হতো না। কিন্তু ওই পুজোর সময় 2টো জামা কাপড় কিনে দিত, সেটা দিয়ে বাবা আমাকে বলতো যে এটা দিয়ে কিন্তু তোমায় চালাতে হবে পুরো বছরটা। ওই দুটো প্যান্ট 2টো জামা। তা আমি ওই ঘর থেকে হাওয়াই চটি পরে ময়দানে এসেছিলাম। আমি যখন ক্লাব থেকে বেরোই, যখন খেলা ছেড়ে দিই, তখন আমি এসি গাড়ি করেই বেরিয়েছিলাম। তো কলকাতা লিগ আমার কাছে আমার মা বাবার পরের স্থান আমার কাছে। তোমাদের সময়ের কলকাতা লিগের জৌলুসটা ঠিক কিরকম ছিল? মানে তোমার স্মৃতিতে কি ধরা আছে? অনেক কিছু, ভালো মন্দ সব ধরা আছে। মানে একটা ম্যাচ ধরো চ্যাম্পিয়ন হয়ে গেছি, তারপরে ম্যাচ ড্র হয়েছে, দর্শক ইট মারছে, পাথর মারছে, রাত্রি 9টা অবধি আটকে রেখে দিয়েছে। আমার আজও মনে আছে, আমরা 96 ইস্টবেঙ্গল আমার প্রথম বছর, অটোমেটিক্যালি একটা টেনশন কাজই করে। সে বছর আমরা লাস্ট ম্যাচ এফসিআই ম্যাচ জিতে ড্র করে চ্যাম্পিয়ন হলাম। তার 2টো ম্যাচ আগে আইদার অন্য কোনো একটা ম্যাচ ছিল, ছোটো ম্যাচ ছিল, ম্যাচটা গোললেস ড্র করেছে আমাদের মাঠে। বসে আছি রাত্রি 7:30 8টা, তখনও ইস্টবেঙ্গলের টিনের চালে ঢিল পড়ছে। লাস্টে পুলিশ পিছন দিক দিয়ে, তখন কাদা মাঠ, পিছন দিক দিয়ে নিয়ে গিয়ে রেড রোড থেকে পুলিশের গাড়ি করে আমাদেরকে কার্জন পার্কের মোড়ে, আমরা সব বাচ্চা, তখন এই রঞ্জন ভট্টাচার্য যে এখন এই মুহূর্তে সুরচির কোচ হয়েছে, ও ছিল, আমরা একসাথে সই করেছিলাম। আমরা তখন সব ছোট, আমাদেরকে নিয়ে গিয়ে কার্জন পার্কের থেকে, ওই কার্জন পার্কের ওখানে ছেড়ে দিল। আমরা হেঁটে বাড়ি গেলাম রাত্রিবেলা 11টার সময়, তখন আমি কল্যাণী থাকি। তো এগুলো ছোটো ছোটো স্মৃতি, বাট এগুলোই ইন্সপায়ারের জায়গা, যে তোমার ভালো খেলতে হবে। তোমার কাছে ড্র করার কোনো জায়গা নেই, মানসিকতাই নেই। তুমি ইস্টবেঙ্গল মোহনবাগান আমাদের সময়ে কোনো প্র্যাকটিস ম্যাচ খেলতাম, সেটাও আমাদেরকে জিততে হতো, আদারওয়াইজ দর্শক গালাগালি দিত। অন্তত আমাদের প্র্যাকটিস ম্যাচ দেখতে কম করে 1000-2 লোক আসতো সকালবেলা প্র্যাকটিস ম্যাচ দেখতে। তো এটা ছিল একটা অ্যাটমসফিয়ার। প্লাস যেটা আমার কাছে খুব বড় পাওনা, যে এমন মানুষের সাথে আমি ড্রেসিং রুম শেয়ার করেছি, যে আমার কাছে সেগুলো স্বপ্নের মতো, যাদের খেলা দেখে বড় হয়েছি। যেরকম সত্যজিৎ চ্যাটার্জি, যেরকম চিমা ওকেরি, যেরকম তুষার রক্ষিত, ইলিয়াস পাশা, সুমিত মুখার্জি, এই যে লোকগুলো, এই লোকগুলো আমরা ছোটোবেলা থেকে খেলা দেখে বড় হয়েছি। যাদের রেডিওতে খেলা শুনতাম, গ্রামে থাকতাম আমি, টিভি আমাদের। চিমার সাথে খেলেছো? হ্যাঁ, আমি 96 চিমা ছিল, 97 ইস্টবেঙ্গলে 96-এ চিমা ছিল। পরের বছর 97-এ ডায়মন্ড সিস্টেম, চিমা ওখানে গেল। চিমা, রোশন পেরেরা, দীপেন্দু 3টে স্ট্রাইকার, আমি সত্যদা, বাসু মাঝখানে 3টে হাফ, অমিত আর 3-5 আমরা ডায়মন্ড সিস্টেম খেলতাম। তো এই যে মানুষগুলো, এই মানুষগুলোর সাথে ড্রেসিং রুম শেয়ার করা, বাবলুদার সাথে গল্প করা। বাবলুদা আমার কাছে ফুটবল আইডল ছিল একটা সময়। মানে আমি বাবলুদাকে মাঠে খেলাটা আমার কাছে একটা অন্যরকম অনুভূতি, বাবলুদাকে দেখা, যে এই মাথার উপর দিয়ে বল তুলে নিচ্ছে, ওই লেভেলের এই মানুষগুলোর সাথে গল্প করা। মনাদা আমার প্রথম কোচ, বিশুদা অ্যাকচুয়ালি আমার প্রথম বড় কোচ। বিশুদাকে দেখতে পাওয়া, আমার পেয়ারলেসে থাকতে বিশুদা আমার কোচ হয়েছিল, 3 ম্যাচের কোচ হয়েছিল। 3 ম্যাচ পরে বিশুদা রাগ করে রিজাইন করে চলে গেছিল। তো এই যে মানুষগুলোর সান্নিধ্য থাকা,
মানুষগুলোর সাথে গায়ে গায়ে গা ঘষা, যে মানুষগুলোকে আমরা রেডিওতে শুনেছি, পেপারে ছবি দেখেছি, সেই মানুষগুলোর সাথে ড্রেসিং রুম শেয়ার করা, এগুলো আমার কাছে একটা অন্যরকম অনুভূতি। মানে আমার নিজেকে ইন্সপায়ার করার জন্য এর বাইরে কিছু দরকার পড়তো না। তোমার বড় ম্যাচের কেরিয়ারটা ক বছর? তুমি ইস্টবেঙ্গল ক বছর খেলেছো, মোহনবাগান ক বছর খেলেছো? দুটোই 5-5 ঘুরে খেলেছি ইস্টবেঙ্গলে, বাট আমি টানা মোহনবাগান খেলেছি 5 বছর। তো টাফ কোন দলের খেলাটা মানে প্রেশার বেশি থাকতো? না, দুটো খেলারই। দেখো আমি তোমার কথা বলি, আমি যখন ইস্টবেঙ্গল থেকে 96-এ মোহনবাগান যাই, সেই সময় মোহনবাগান ড্রেসিং রুম আমি যখন প্রথম যাই গিয়ে, তখন সবাই একই কথা বলতো যে ইস্টবেঙ্গল যুবভারতীতে দেখলে মোহনবাগান টিম কাঁপতো। বাট আমার যেটা মনে হয়েছে যে চল ভাই আমরাও পারি। আমরা প্রথম ম্যাচটা যখন ইস্টবেঙ্গল মোহনবাগান ফেস টু ফেস হয়ে আমরা ফেড কাপের সেমিফাইনাল 4-1 ম্যাচটা হেরেছিলাম। বাট ঠিক 10 দিন পরে যখন আমরা কলকাতা লিগে ম্যাচটা রিটার্ন পাই, তখন আমরা ওদেরকে 1 গোলে হারিয়েছিলাম, এবং তারপর থেকে ইস্টবেঙ্গল ও বছর আর আমাদেরকে হারাতে পারিনি। বাট সেটা কথা নয় যে দুটো ক্লাবের প্রেশার সমান। এবার ইস্টবেঙ্গল দর্শক, আজকের ইস্টবেঙ্গল দর্শক আর তখনকার ইস্টবেঙ্গল দর্শক, এটা নেবেন ডিফারেন্স। মানে তুমি যদি বলো যে সেই সময়ের ইস্টবেঙ্গল সাপোর্টার অন্যরকম অনুভূতি, অন্যরকম একটা আমেজ। আজকের দিনে ইস্টবেঙ্গল সাপোর্টারদের ম্যাচ হারছে, বলছে চল এগিয়ে চল, ওয়াট ভাই এগিয়ে চল, একটা টিম রেজাল্ট পায়নি বলছে এগিয়ে চল, কিসের এগিয়ে চল? লাল হলুদ জার্সি ভাই মাঠে নামবে ম্যাচ জেতার জন্য, কিসের এগিয়ে চল? আমাদের সময় দর্শক ছিল না, আমাদের সময় দর্শক ছিল ভাই তুমি হেরে গেছো, পরের দিন থেকে টানা খিস্তি চলবে, তুমি প্র্যাকটিসে আসো, বাজারে পাক, তোমাকে রাস্তায় পাক, তোমার অফিসে পাক, তোমাকে গালাগালি দেবে, যতক্ষণ না তুমি পরের ম্যাচ জিতছো ততক্ষণ। ভয়ানক প্রেশার ছিল। বাট আমি বলছি যে একটা প্লেয়ারের ভালো খেলার জন্য এই প্রেশারটা দরকার ছিল। আমি বলছি আমি খুব লাকি যে আমি ওই সময় জন্মেছি, এই প্রজন্মে জন্মাইনি। আমার ওই তখনকার ইস্টবেঙ্গল মোহনবাগান সাপোর্টার আমার কাছে ভগবান। আমাদেরকে স্টার বানিয়ে দিয়ে গেছে তখনকার ইস্টবেঙ্গল মোহনবাগান সাপোর্টাররা। আজকের দিনের মতো কেউ হেরে যাওয়ার পরে সেলফি তুলতে যায় না। আমি জানি না, এরা অবশ্যই সবাই ক্লাবকে ভালোবাসে, সবাই সবার সাপোর্টাররা ক্লাবকেই ভালোবাসে, ক্লাবকেই মা বলে। বাট তারপরেও যে যতক্ষণ না আমি আমার প্লেয়ারদেরকে প্রেশার করতে পারবো, আমি যতক্ষণ না বোঝাতে পারবো ভাই তুমি যে ক্লাবে জার্সি পরেছো সেই ক্লাবটা আমার মা, তার সাথে সেলফি তোলা কি আমি তার দিকেই তাকাবো না, উঠতে বসতে গালাগালি দেবো। আমি তোমার ছোটো কথা বলি, আমি তখন মোহনবাগান 97 ডায়মন্ডের বছর, টেরিফিক ফুটবল খেলছি আমরা। হঠাৎ করে সোনালী শিবির ম্যাচ, যে ম্যাচটা থেকে সন্দীপ নন্দী এলো, ম্যাচটা খুব খারাপ ফুটবল খেলেছি আমরা, কোনো রকমে 1 গোলে ম্যাচটা জিতেছিলাম, তাও 96-97 মিনিটের মাথায় গোল করেছিল চিমা। মানে এত অখাদ্য ফুটবল খেলেছিলাম আমরা। আমার আজও মনে হয় যে আমার যত ম্যাচ আমি খারাপ খেলেছি তার মধ্যে ওটা একটা ম্যাচ। আমাদের তখন পরের দিন থেকে অমলদা দুবেলা প্র্যাকটিস করলো, আমরা সকালে, তখন তার এসি ছিল না, সকালবেলা প্র্যাকটিস করে আমাদের মোহনবাগান লাইনে আম গাছটার তলায় আমরা টাওয়াল পেতে সব ঘুমাতাম, প্রচণ্ড গরম। এবার আমি অফিস থেকে ফিরছি কার্জন পার্কের ওখান দিয়ে, এক বয়স্ক লোক ধুতি পরে যাচ্ছিল আমাকে ক্রস করে, পাট করে কানটা মুলে দিয়েছে আমাকে। এবার আমি ঘাটটা ঘুরিয়ে এবার একটা বয়স্ক লোককে দেখে আমি কানটায় হাত দিয়ে দাঁড়িয়েছি। তখনও লোকে আমায় চেনে না, জাস্ট আমি খেলা শুরু করেছি, আমাকে চেনার কথা নয়। বাস ইস্টবেঙ্গল মোহনবাগান যেহেতু, সে তো টুকটাক লোক চিনত। মানে খুব একটা অস্বস্তি হয়েছে, বাট কিছু বলিনি ভদ্রলোক। আমি বাসু, আরপি, দুলাল, অমিত, সৌমিত্র, আমাদের একটা ব্যাচ ছিল, বাগাদা, ডোরাদা, আমাদের একটা খুব ভালো ব্যাচ ছিল। আমি বললাম জানি স্যার কানটা মুলে দেবো, তুই কিছু বললি না? এলাম না, কী বলো, একটা বয়স্ক লোক ধুতি পাঞ্জাবি পরে যাচ্ছিলো, তাকে আমি কী বলি। এবার বিকালবেলা প্র্যাকটিস করে যখন লন দিয়ে ঢুকছি, দেখি ভদ্রলোক বসা, প্রচুর লোক আসতো তখন মোহনবাগান ক্লাবে, আমি জানি না এখন আসি কিনা। তো আমাকে এরকম হাত দিয়ে ডাকলো, বললো শোনো তোমাকে দুপুরবেলা কানটা আমি মুলে দিয়েছি। খুব গ্ল্যাডলি বললো আমাকে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। বললো কেন জানো দিয়েছি? তুমি খারাপ খেলেছো বলে, কারণ তুমি এতটা খারাপ খেলো না। নিজেকে রিয়েলাইজ করতে শেখো যে তুমি কত বড় প্লেয়ার। নিজেকে যতক্ষণ না বড় প্লেয়ার ভাববে ততক্ষণ বড় প্লেয়ার হতে পারবে না কোনো। আর কিছু বলেনি আমার। তো একটা প্লেয়ারের কাছে মানে মাঠের বাইরেও একটা অ্যাম্বিয়েন্স ছিল যেটা তোমাকে খেলতে তোমাকে সারাক্ষণ বলবে। আমি তোমাকে বলছি স্বপনদা, নিতুদা, পল্টুদা এমন একটা মানুষ ছিল, ধরো নাও আমাদের সেই সময় তো তখনও ম্যাকডোয়েল আসেনি, ক্লাব থেকে পয়সা জোগাড় করে দিত। আমি তখন বেকার ছেলে, তখন জাস্ট ঢুকেছি WBCP, তখনও ঢুকিনি। আমরা পয়সা চাইতে যাব, পল্টুদা ঠিক বুঝতে পারতো যে আমরা কেন যাচ্ছি। পল্টুদা একটুখানি দেখা করতাম, তুমি একদম খারাপ খেলছো, ভালো খেলতে পারছো না, তোমাকে আগে প্রেশার করে দিল। এই যে ব্যাপারগুলো, এই যে মানুষগুলো, এই মানুষগুলো নেই। আজকে একটা মন্টু ঘোষ নেই, আজকে একটা অমল দত্ত নেই, আজকে একটা ভিকুদা নেই, আজকে অলোকেশ কুন্ডু মাঠের বাইরে চলে গেছে। এই মানুষগুলো নেই, এই মানুষগুলো না থাকলে ময়দান চলবে না। দেবজিৎ ঘোষ যে 10 বছর খেললো বড় ক্লাবে, এই সব মিলে দেবজিৎ ঘোষের খেলা সেরা কোচকে। দেখো আমি সবার কাছ থেকে কিছু না কিছু শিখেছি। তুমি যদি বলতে পারো যে আমার
যদি ডিফেন্সিভ পার্ট যতটুকুনি ফুটবল খেলেছি তার যে পরিপূর্ণতা সেটা অবশ্যই বাবলুদা হাতে ধরে আমাকে সব কিছু শিখিয়েছে। 99-এ বাবলুদা এলো, তার আগে অমলদার কাছে আমার বেসিক শেখা, নাহলে যেদিকের বল সেদিকে মারতাম। অমলদা বললো না এটা ফুটবল নয়, তুই ডচ কর, গোল খেলে আমি বুঝে নেবো। ডায়মন্ড সিস্টেমে 97-এ আসার পরে ভৌমিকদার কাছে আসার পরে শিখলাম ম্যান ম্যানেজমেন্ট কাকে বলে, তুই কীভাবে টিম চালাতে হয়। 30টা প্লেয়ারই তোর কাছে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটা আমি ভৌমিকদার কাছে শিখেছি। সেহেতু বিভিন্ন লোকের কাছে ডিসিপ্লিন নঈমদার কাছ থেকে শেখা, বিশুদা হার্ডওয়ার্ক কাকে বলে সেটা তোমাকে শিখিয়ে দেবে। তো বিভিন্ন যে বড় বড় প্লেয়ারদের কাছে আমি কোচিং করেছি, এই বিভিন্ন লোক আমাকে বিভিন্ন জিনিস শিখিয়েছে। ডায়মন্ড সিস্টেমের স্মৃতি কি অমলদা, সেই বিখ্যাত বা কুখ্যাত ডায়মন্ড সিস্টেম? অনবদ্য মানে আমরা 3-5-2 পরে আমি 2003 ইস্টবেঙ্গলে 3-5-2 খেলেছি আমরা। বাট যে মোবিলিটি নিয়ে যে ফুটবলটা খেলেছিলাম আমরা, ওই ছোটো আমরা তখন তো সবাই ছোট। 2003-তে কী ছিল, আমাদের সবাই স্টার ছিল, প্রায় 20-22টা ছেলে স্টার, 30 জনই স্টার, কিন্তু 20-22টা ছেলে যখন তখন টিমে ঢুকতে পারতো। বাট 97 আমরা সবাই জুনিয়র, আমি, বাসু, অমিত, দীপেন্দু, আমরা সব ছোটো ছেলে। আমাদেরকে তৈরি করে একটা সুন্দর, ভয়ঙ্কর সুন্দর একটা ফুটবল যেটা খেলা যায় মোবিলিটি নিয়ে, সেটা ডায়মন্ড। কিন্তু ডায়মন্ডে যেটা অমলদার, যেটা আমার দেখে মনে হয়েছে যে অমলদাকে আমি এখন কোচিং করতেছে, যেটা আমার মনে হয় যে অমলদা যদি একটু ফ্লেক্সিবল হতো, যে কিছু ম্যাচ সিস্টেমে সবসময় হয় না, এই ম্যাচটা আমি একটু অন্যরকমভাবে খেলবো, যদি সেটুকুনি করতে তাহলে বড় ম্যাচটা সেই বাইচুং, সব বড় না, আমি ওভারঅল বলছি। ডায়মন্ড বলতে তো আমাদের সেই বাইচুংয়ের ম্যাচটা মনে পড়ে। না আমি সেটাই বললাম তোমাকে, 4-1-এর কথা তোমাকে আমি একটু আগেই বললাম যে 4-1-এর যে ম্যাচটা আমরা হেরেছিলাম সেমিফাইনাল ম্যাচে, সেটা ইন্ডিভিজুয়াল কিছু ব্লান্ডার ছিল, সেটা থেকে আমরা গোল কনসিড করেছি। বাট আমরা সেই ম্যাচটা যে ফুটবলটা খেলেছিলাম, আমার মনে হয় না কোনো ইস্টবেঙ্গল ম্যাচ ওই লেভেলের কোনো কেউ ফুটবল খেলেছে, ওইভাবে ডমিনেট করে ম্যাচ হেরেছি, 4 গোলে ম্যাচ হেরেছি, বাইচুং হ্যাটট্রিক করেছে, সব ঠিক আছে। কিন্তু তারপরে মনে হয় যদি অমলদা, অ্যাকচুয়ালি আমি অমলদাকে বলি ফুটবলের সন্ন্যাসী। ওনার কাছে কিছু ছিল না, উনি ফুটবলের বাইরে কোনো দিন কিছু ভাবেননি, না ওনার গাড়ি ছিল, না ওনার বৈভব ছিল, না কোনো দিন পয়সা চেয়েছে, উনি ফুটবলের পিছনে দৌড়েছে। ফুটবলের সন্ন্যাসী যদি কাউকে বলতে হয় সেটা অমল দত্ত। বাট আমার মনে হচ্ছিল যে ওনার আরও কিছু পাওয়ার ছিল ভারতবর্ষের ফুটবল থেকে, শুধু যদি একটু ফ্লেক্সিবল হতো। যে আজকের ম্যাচটা আমার কাছে খুব ট্রাভেলের ম্যাচ, অপোনেন্ট টিমে 2টো স্ট্রাইকার ভালো, চল ভাই আমি 4-4-2 চলে যাই, বা আদার্স কোনো ডিফেন্সিভ কোনো ওরিয়েন্টেশনে চলে যাই, যেত না। তার জন্য হয়তো আজকে অমলদাকে এতটা ভুক্তভোগী থাকে। আমার আর লাস্ট দুটো প্রশ্ন, জানি কম্পেয়ার করা যায় না, তবুও 70s 80s ফুটবলের থেকে স্বর্ণযুগ, তার থেকে তোমাদের ফুটবল কি তাদের টেক্কা দিতে পারতো তোমাদের সময়? দেখো এটা তো তর্কের খাতিরে, বাট তুমি যদি বলো আমার কাছে, দেখো আমি কোনোদিন ফুটবল খেলি না, আমার কাছে ব্যক্তিগত মত। আমাকে দর্শক যদি বলে তোমরা যে বললে তোমরা আমার ফুটবল দেখেছো, তোমাদের মাথায় আছে দেবজিৎ ঘোষ বলে একজন ফুটবলকে, এটাই আমার কাছে অনেক। দর্শকরা আমার রাস্তা দিয়ে হেঁটে গেলে এখনও জিজ্ঞেস করে দাদা ইস্টবেঙ্গলের এই অবস্থা কেন, মোহনবাগানের আজকে টিম টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হলো, তার মানে লোকে আমাকে রেকগনাইজ করে যে অ্যাজ এ দেবজিৎ ঘোষ বলে একজন ফুটবলার ছিল, এটা আমার কাছে অনেক। বাট তুমি যদি বলো একজন ফুটবলারের সাকসেস, তুমি যদি বলো তাহলে ইন্টারন্যাশনাল সাকসেস কী, এটা আমরা 70-এর পরে সেমিফাইনাল খেলিনি। ভারতবর্ষ 70 সাল লাস্ট আমরা সেমিফাইনালে ব্রোঞ্জ মেডেল পেয়েছিলাম ভৌমিক দ্বারা, তারপর কিন্তু আমরা সেমিফাইনাল খেলিনি। দ্যাট মিনস আমরা তখন থেকে ড্রপ ডাউন চালু হয়েছিল। আমরা যতই 70-80 গোল্ডেন এরা বলি, হয়তো তখন ঘরে ঘরে ট্যালেন্টেড ফুটবলার ছিল, ভারতবর্ষের টিম করতে গেলে 11 জনের 11 জনই ভারতীয় আমাদের বাঙালি ফুটবলার ছিল, যাদের খেলা দেখে আমরা ঘরে পোস্টার বয় ছিল, যাদের পোস্টার লাগিয়ে আমরা বড় প্লেয়ার হয়েছি। কিন্তু তারপরেও আমি বলবো যে আমি কম্পেয়ারে যাব না, আমরা ফুটবলই খেলিনি, কিন্তু তারপরেও বলবো যে সেই 70-এর থেকেই কিন্তু আমাদের ভারতবর্ষের ফুটবলটা নিচের দিকে যাওয়া শুরু, কারণ ইন্টারন্যাশনাল সাকসেসটা কমতে শুরু করেছে। লাস্ট প্রশ্ন, দেবজিৎ ঘোষ এখনও চোখ বন্ধ করলে কলকাতা ফুটবল লিগ কি দেখতে পায়? 10টা বাঙালি ছেলে দাপিয়ে ফুটবল খেলছে, যেখান থেকে 5টা ছেলে অন্তত ইস্টবেঙ্গল মোহনবাগানের জার্সি পরে ফুটবল খেলছে আইএসএলে। আমি যখন কমেন্ট্রি করতে যাই, আমি আমার বাঙালি ছেলেগুলোর নাম খুব গ্ল্যাডলি বলতে পারি। আজকের ম্যাচটা জিতিয়েছে আমার এই বাঙালি ছেলেটা, আজকে 4টে গোল লাইন সেভ করেছে এই বাঙালি ছেলেটা, একটা গোলকিপার ভালো 4টে সেভ করেছে আমার বাঙালি ছেলেটা। যদি আমি যেদিন বলতে পারবো এটা গ্ল্যাডলি, সেদিনকে আমি চোখ বুঝে স্বপ্নটা দেখি, সে স্বপ্নটা সেদিনকে সার্থক হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে কথা বলার জন্য।